তসলিমা নাসরিনকে বাংলায় নিয়ে আসার জন্য আমি বলেছিলাম রাজ্যসভা, তসলিমা নাসরিনের কণ্ঠস্বরকে কেন বাজেয়াপ্ত করা হবে? তিনি তো ওখানে যে হিন্দু নিপীড়ন, যে অত্যাচার শিকার, তা নিয়ে তিনি লজ্জা লিখেছিলেন। সেই বই আবার বুদ্ধদেব ভট্টাচার্য বাজেয়াপ্ত করিয়েছিলেন, প্রকৃত সত্য যাতে না আসে, সেটাও করেছিলেন ব্লক ভোটের স্বার্থে। তা কোনো লেখিকা আসবেন এখানে, আমারই দাবি ছিল, তিনি আসছেন, স্বাগত তাকে। খুব ভালো কথা, তাকে স্বাগত। কিন্তু তিনি বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করছিলেন এক বছর। যদি আপনি তার বিভিন্ন বক্তব্য দেখেন, তিনি প্রকৃতপক্ষে উগ্র হিন্দুত্ববাদের পক্ষে প্রচার করেছেন। নামটা তসলিমা নাসরিন হলেই যে তিনি একেবারে মুক্ত স্বাধীন তা তো নন। যেদিনকে তিনি এই বিজেপির হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলবেন, সেদিনই উনি টেরটা পাবেন যে ওর কতটা শান্তিতে এখানে থাকবে। সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, একদম এটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। রচনা বন্দ্যোপাধ্যায় উনি এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন। যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া, কি দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, একটা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়। আর এই মুষ্টির যে জোর, সেটা হচ্ছে পশ্চিম বাংলার জোর, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর, সেটা হচ্ছে জাতি ভেদাভেদি না করে সেটার জোর। বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, যে মেয়েটা ধর্ষিত হয়েছে, সেই মেয়েটা কোনো কিছু পায়নি, মানে ন্যায় বিচার তো পায়নি। শুধু একজনকে এনকাউন্টার করা হয়েছে, তাও আদৌ আমরা জানি না যে এনকাউন্টারটা কি সঠিকভাবে করা হয়েছে কিনা, সেটা আমরা জানি না এখনো পর্যন্ত। ঠিক আছে, কিন্তু যে ছেলেটাকে গণধোলাই দেওয়া হয়েছে, মানে জনতলা যাকে উত্তম মাধ্যম কেলিয়ে মেরেছে, তাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভাবতে পেরেছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য বিজেপি যে ইশতেহার বা যে ফানুস উড়িয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে পারছে না। বলেছিল রাত দিন 24 ঘন্টা মহিলারা ঘুরবেন। এখন তিনি বিজেপি নেত্রীরা বলছেন যে বিদেশেও রেপ হয়, এখানেও আস্তে আস্তে কমবে, অর্থাৎ ফেলিওর হচ্ছে। 200 ইউনিট বিদ্যুতের কথা বলেছিল, মুফতে দেওয়া হবে। স্মার্ট মিটার নিয়ে অনেক কথা বলেছিল, সেই সময় বিরোধিতা করেছিল। এখন স্মার্ট মিটার সরকারি কর্মচারীদের লাগানোর। দর্শক, 20 বছর পরে পশ্চিমবঙ্গে ফিরছেন তসলিমা নাসরিন, আর পশ্চিমবঙ্গে তাকে আনতেছেন বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী এবং সৌমিক ভট্টাচার্য, তাদেরকে জিজ্ঞেস করা হলে যে তসলিমা নাসরিন একজন ইসলাম বিদ্বেষী, সে ইসলামের সবসময় ইসলামের কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে ইসলামের বদনাম করা যায়, দোষ দেওয়া যায়, সেইটা নিয়েই তসলিমা নাসরিন সবসময় কাজ করে। তো তাকে কেন বাংলাদেশে, তাকে কেন এই পশ্চিমবঙ্গে আনবেন? যখন সৌমিক ভট্টাচার্যের কাছে জিজ্ঞেস করা হলো, সৌমিক ভট্টাচার্য বলেন তসলিমা নাসরিন একজন বাংলা লেখিকা, এমন একজন কণ্ঠস্বর যিনি বাংলাকে রিপ্রেজেন্ট করেন। তো তসলিমা নাসরিনকে কেন আমরা আটকে রাখবো এবং কেন তাকে এই বাংলায় আসতে দিব না? দর্শকের প্রতিবাদও কিন্তু জানানো হচ্ছে। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এবং হুমায়ুন কবির সহ যারা ইসলামের নেতৃত্ব দিয়ে থাকেন পশ্চিমবঙ্গে, তারা কিন্তু ইতিমধ্যেই প্রতিবাদ করেছেন। এবং এই তসলিমা নাসরিন আসলে কাজটা কি, শুভেন্দু অধিকারী কেন আনতেছেন? শুভেন্দু অধিকারী ভোটের আগে যেই সব প্রতিশ্রুতি মানুষকে দিয়েছেন, এটা উন্নয়ন করব, ওটা উন্নয়ন করব, সেই সব উন্নয়ন না করে এখন তসলিমা নাসরিনের পিছনে পড়ে আছে শুভেন্দু অধিকারী। এবং কিভাবে ইসলাম ধর্মকে ছোট করা যায়, সেই বিষয়টি নিয়েই কিন্তু সবসময় তিনি পড়ে থাকেন। তার কারণেই তসলিমা নাসরিনকে এনেছেন, যেন মুসলমানদেরকে জব্দ করা যায়। আর মুসলমানদেরকে জব্দ করার জন্য তো শুভেন্দু অধিকারী সবসময় উঠে পড়ে লেগে থাকে। আপনারা বারুইপুর ঘটনাটি দেখেছেন, সেখানে যাকে এনকাউন্টার করা হয়েছে সে সবটাই জানতো, প্রভাস মণ্ডল সবটাই জানতো। এবং যাদের যাদের নাম বলা শুরু করেছিলেন তারা বিজেপির সাথে জড়িত, এবং বিজেপির এখানে অনেক বড় নাম খারাপ হতো, সেই কারণে তাকে এনকাউন্টার করে দেওয়া হলো। এবং যাকে জনরোষে মারা হলো, পিটিয়ে মারা হলো, যেই দোষী, সেই দোষীকে 10 লক্ষ টাকা শুভেন্দু অধিকারী পুরস্কার দিলেন।
দর্শক, কি মনে হলো শুভেন্দু অধিকারী যেভাবে তার সরকারকে পরিচালনা করতেছেন, এইভাবে যদি করতে থাকেন তাহলে আসলে কত দূর এগিয়ে যেতে পারবেন এবং তার পতন আমরা দেখতেছি যে তার পতন খুব শীঘ্রই হতে যাচ্ছে। কারণ উনি নিজে নিজে ভাবতেছেন যে আমি সারা জীবন আমি ক্ষমতায় থাকব, আমাকে কেউ অন্তত ক্ষমতা থেকে সরাতে পারবে না, এমন চিন্তাভাবনা করেই হয়তোবা তিনি সরকার পরিচালনা শুরু করেছেন। নওশাদ সিদ্দিকী বলেন, মুসলিমদের নামে বাজে কথা বলিয়ে মানুষের মন ঘোরাতেই রাজ্যে তাসলিমা নাসরিনকে শুভেন্দু অধিকারী আনতেছেন। মানে মুসলিমদের যত বদনাম আছে, মুসলিমরা এই খারাপ কাজ করছে, মুসলিমদের নবী ওই খারাপ কাজ করেছেন, মুসলিমরা আসলে অশান্তি চায় সমাজে, এরকম নানান কথা বলে তাদের মন ঘুরিয়ে দিতেই তসলিমা নাসরিনকে শুভেন্দু অধিকারী বাংলায় আনতেছেন। দর্শক, এছাড়াও আপনার শুরুতে আপনারা দেখে এসেছেন রচনা ব্যানার্জির একটু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়েছি। রচনা ব্যানার্জি মমতা ব্যানার্জি সম্পর্কে বলেছিলেন যে আমি এখানে কিছুই না, এখানে সব কিছুই দিদি, মানে মমতা ব্যানার্জি এখানে সব কিছুই দিদি, তো আসলে আমার কোনো এখানে যোগ্যতা নাই, এখানে দিদিকে দেখি আপনারা ভোট দিবেন। ভোটের আগে এরকম কথা বললেও, আপনাদেরকে তো শুরুতে কিছু অংশ শুনেইছে, ভোটের আগে এরকম কথা বললেও এখন কিন্তু তিনি অন্য কথা বলতেছেন এবং তিনি বলতেছেন শুভেন্দু দাদা এবং মানে তিনি তাকে যখন বলা হলো যে আপনি যেহেতু টিএমসি থেকে ক্ষমতা এসেছেন, মানে আপনার আসনে তো আপনি টিএমসি থেকে জিতেছেন, তো আপনি পদত্যাগ করেন না, আপনি যেই নতুন দলটিতে যাবেন সেই দল থেকে আবার নির্বাচন করুন, দেখা যাক যে আপনি জিততে পারেন কি না। তখন তিনি বলেন, কেন, আমাকে তো মানুষ ভোট দিয়েছে, আমার ওই জায়গায় যদি অন্য একজনকে দাঁড়া করতো তাহলে কি সে কোনোদিন জিততে পারতো, আমি রচনা ব্যানার্জি দেখি আমি এই আসন থেকে জিততে পেরেছি। দর্শক, আসলে দিদি নাম্বার 1 থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, সেই কারণে তিনি আসলে অর্ধেক মাথা সমস্যা হয়ে গেছে, তার মাথায় মানে স্ক্রু ঢিলা হয়ে গেছে দিদি নাম্বার 1 থেকে বাদ পড়ার পরে তিনি, এই জন্যই হয়তোবা ভোটের আগে এক কথা বলেছেন, এখন অন্য কথা। এসব অভিনেতা অভিনেত্রীদের আসলে খোলস পাল্টাতে, গায়ের রং পাল্টাতে সময় লাগে না, কারণ মমতা ব্যানার্জির এখন খারাপ সময়, সেই জন্য মমতা ব্যানার্জিকে লাথি মেরে অন্য দলে কীভাবে যাবেন সেটা চিন্তাভাবনা করতেছেন। আর অন্যদিকে শুভেন্দু অধিকারী হয়তোবা তখনকার তিনি কম বয়স্ক ছিলেন এবং তখন রচনা ব্যানার্জিও অনেক রানিং নায়িকা, মানে পুরো যৌবনকাল ছিল তখন তার, হয়তোবা সেই সময় পছন্দ করতেন, কিন্তু শুভেন্দু অধিকারী সেইভাবে ক্ষমতা ছিল না দেখে রচনা ব্যানার্জিকে নিতে পারতেন না। এখন হয়তোবা রচনা ব্যানার্জিকে সে পটিয়ে ফেলবেন, বিয়ে শাদিও করতে পারে, বলা যায় না, কারণ রচনা ব্যানার্জি তো বিয়ে একটা না, কয়েকটি বিয়ে, তো শুভেন্দু অধিকারী যে কোনোভাবে পটিয়ে তাকে নিতে পারে। হয়তোবা সেই কারণেই মমতা ব্যানার্জির সাথে এরকম ব্যবহার। এবং মমতা ব্যানার্জির কর্মীদের সম্পর্কে তিনি বলেন তারা সবসময় টাকা পয়সা লুট করে খায়, এই করে সেই করে, এগুলি তিনি যে বলেন এগুলি আসলে কতটা যৌক্তিক কথা বলে এবং তার সম্পর্কে আপনার ধারণা কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তিনি যে পাল্টি মেরেছেন সেটি কি মমতা ব্যানার্জি খারাপ সেই জন্য পাল্টি মেরেছেন, নাকি তার সুবিধার্থে তিনি পাল্টি মেরেছেন, সেটি জানাবেন। দর্শক, অন্যদিকে হুমায়ুন কবির বলতেছেন যে শুভেন্দু অধিকারী যে আমার এলাকায়, মানে হুমায়ুন কবিরের এলাকায় কিছুদিন আগে রেজিনগরে গিয়েছেন শুভেন্দু অধিকারী, আপনারা দেখেছেন, রেজিনগরে গিয়ে বলেছেন একটা নয় 2টা ব্রিজ দেব এবং 2 হাত ভরে আপনাদেরকে দেব, টাকা পয়সা ঘরবাড়ি যা কিছু লাগবে সব কিছু আপনাদেরকে দেব। তো এটা যখন বলেছেন, এর পরিপ্রেক্ষিতে কিন্তু হুমায়ুন কবির খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন বা উত্তর দিয়েছেন, সেটি হচ্ছে শুভেন্দু অধিকারী যেখান থেকে নির্বাচিত হয়েছে সেখানে আগে 2 হাত ভরে দিক, 2টা ব্রিজ দিক এবং তাদের ঘরবাড়ি টাকা পয়সা যা লাগে সব কিছু দিক, তারপরে না হয় রেজিনগরে এসে দেবে। এইসব ভুয়া বক্তব্য, এইসব ফাপড়বাজি রেজিনগরের মানুষ খায় না, এটা হুমায়ুন কবির বলেন। আসলে এটাই তো বাস্তব। শুভেন্দু অধিকারী যেখান থেকে জিতেছেন তার এলাকায় যে এলাকার বিধায়ক তিনি ছিলেন সেই এলাকায় আগে উন্নত করুক, তারপরে না হয় রেজিনগরে যাবেন, এভাবে চাপাবাজি করে শুভেন্দু অধিকারী জিতেছেন। দর্শক, আপনারা বুঝে শুনে ভোট দিবেন মানুষকে এবং এমন মানুষকে ভোট দিবেন না যারা আপনাদের উপর আসলে জুলুম করা শুরু করে, অত্যাচার নির্যাতন করা শুরু করে।
যা বলার বলবেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য কয়েকটি ভিডিও ফুটেজ আমি রেখেছি, সেই ভিডিও ফুটেজগুলি খুবই মূল্যবান, আপনাদের দেখা উচিত। দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন। দর্শক, যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য বিজেপি যে ইশতেহার বা যে ফানুস উড়িয়েছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে পারছে না। বলেছিল রাত দিন 24 ঘন্টা মহিলারা ঘুরবেন। এখন বিজেপি নেত্রীরা বলছেন যে বিদেশেও রেপ হয়, এখানেও আস্তে আস্তে কমবে, অর্থাৎ ফেলিওর হচ্ছে। 200 ইউনিট বিদ্যুতের কথা বলেছিল, মুফতে দেওয়া হবে। স্মার্ট মিটার নিয়ে অনেক কথা বলেছিল, সেই সময় বিরোধীরা করেছিল। এখন স্মার্ট মিটার সরকারি কর্মচারীদের লাগানোর নির্দেশ দিচ্ছেন। শুধু তাই নয়, হকার উচ্ছেদ নিয়ে অনেক কথা বলেছিলেন। এখন এরা ধরে ধরে হকার উচ্ছেদ করছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল পূরণে ব্যর্থ হয়েছে। এই 3 মাসে হতে চলেছে, মানুষ যখন ক্ষিপ্ত, সেই সময় মুসলিমদেরকে বিরুদ্ধে তাসলিমা নাসরিন মাঝে মধ্যেই কথা বলে, শিরোনামে থাকে, তাকে নিয়ে আসা মানে এটা কি উন্নয়ন হিসাবে চালানো হবে, এর বাইরে কিছুই নয়। মৌলবাদের চাপে সিপিএম ওকে দেশ ছাড়া করেছিল ভারতবর্ষ থেকে। ভারতের পরম্পরা আছে, বিশ্বে যত প্রতারিত অত্যাচারিত মানবতাকে আমরা চিরদিন এখানে জায়গা দিয়েছি। সে কি মত পথের লোক আমরা দেখিনি। আজ ইহুদিদের থেকে আরম্ভ করে, তারপরে তিব্বতী বুদ্ধদের, তারপরে এখানে আমাদের সিংহলি তামিলদের, এরকম ছোট বাংলাদেশে অত্যাচারিত, ভারতে পাকিস্তানে অত্যাচারিত হিন্দু সমাজ, বা আজকে যারা অন্যরা এসছেন মানবতার খাতিরে, তাদেরকে আমরা জায়গা দিয়েছি। আর তসলিমা নাসরিনও তাই ছিলেন, কিন্তু তাকে যারা তাড়িয়েছিল, লোক তাদেরকে তাড়িয়েছে। সেই তো গুয়ের এপিট আর ওপিট। সিপিএম যা করে গেছে, সেই মৌলবাদকে এরা একদম খোলাখুলিভাবে তাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। দুর্নীতি, ঘুষ আর এই যে এত হিংসা, এ তো এই মৌলবাদীরাই বকলমে টিএমসি জামা পরে করেছে। তার পরিণাম ভুগতে হচ্ছে ওদেরকে। এবার যাই হোক, পরিবর্তন হয়েছে। সত্যি সত্যি এটাই পরিবর্তন যে সবাই গণতান্ত্রিক সুবিধা পাচ্ছেন। আমাদের কোনো আপত্তি নেই, সরকার দেবে কিনা সেটা দেখতে। তাসলিমা তো আর আমাদের পার্টির লোক নয়, উনি একজন স্বাধীন সাহিত্যিক। সুতরাং তিনি আসবেন মনে করলে, সরকার যদি তাকে প্রোটেকশন দেয়, আসবে। देखिए, तस्लीमा नसरीन माने कंट्रोवर्सी है, उसका खिलाफ जब जितना ना जानने के बाद हम इस जगह पर से उसका बारे में कोई टिप्पणी नहीं करते। आने का मौका नहीं मिला नहीं बोलेंगे, उनको प्रोटेक्शन नहीं दिया गया, उनको इस्तेमाल किया गया, उनको फेंक दिया गया। लेफ्ट फ्रंट इतना मुसलमान को लेकर इतना बात करते हैं, लेकिन जब उनका किताब लेकर जो सच बात वो लिखे हैं, उनको प्रोटेक्शन नहीं दिया लेफ्ट गवर्नमेंट, उनको यहाँ से भेज दिया गया था। और टीएमसी गवर्नमेंट में तो हर धर्म के लोगों को सिर्फ इस्तेमाल किया गया, कि हिंदू की मुसलमान। आज माननीय मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी का गवर्नमेंट में आज तस्लीमा जी आ रहे 1 तारीख को, ये हमारे लिए बहुत गर्व और खुशी की बात है, स्पेशली महिला होने के नाते। চিত্রের সঙ্গে ওনার তো মাঝে মাঝে আমরা দেখেছি যে অনেক সময় সমস্যা হয়েছে, কিন্তু এখন ওরা আবার একসঙ্গে এক কাট। এটা তার জিজ্ঞেসই করো না। পার্লামেন্টের ভেতরে একজন সিনিয়র সাংসদ কল্যাণ ব্যানার্জি মহাশয় কি ভাষায় একজন এমপির সাথে কথা বলছেন। তিনি হচ্ছেন মহুয়া মৈত্র, তিনিও একজন রেসপেক্টেবল সাংসদ। যেই ল্যাঙ্গুয়েজ, যেই শব্দ নর্থ কলকাতার ব্রথেলে ওইসব শব্দগুলো ব্যবহার করা হয়, সেই সব শব্দ চিৎকার করে কল্যাণ ব্যানার্জি পার্লামেন্টের মধ্যে আক্রমণ করছেন মহুয়া মৈত্রকে। এবং বাকি যারা সাংসদরা রয়েছেন অন্য রাজ্যের, তারা এসে জড়িয়ে ধরে বলছেন আপনারা এরকমভাবে চিৎকার করবেন না, আপনাদের নিজের দলের বদনাম হচ্ছে। ভাবতে পারো এইরকমভাবে অপমান একটা নারীকে, একটা মহিলাকে। সব সময় ওনার মুখের ভাষা এত খারাপ, এত খারাপ, প্রত্যেকটা মানুষের জন্যে, মহিলার জন্যে কোনো রকম সম্মান জানিয়ে কোনো কথা বলতে উনি জানেনই না। আর সেই ভদ্রলোকের সাথে পার্লামেন্ট থেকে দুজনে মিলে এক গাড়ি থেকে নামছে, এটাও দেখার আছে। এরা বলে নীতির কথা, এরা বলে ভদ্রতার কথা, এরা বলে সম্মানের কথা। অবাক। মহুয়া মৈত্র বারবার বলছে যে যদি এই দল খারাপ ফল না করতো, তাহলে নাকি 20 জন সাংসদ যারা রয়েছেন তারা কেউই যেতেন না। এবং এই যে নানান রকম দুর্নীতি, এই দুর্নীতিগুলো জেনেও নাকি তারা চুপচাপ। ওকে, তুমি যদি এই প্রশ্ন করছো, তাহলে দল যদি জিততো,
তাহলে এই দুর্নীতিগুলো হয়তো সামনেই আসতো না, সব ধামাচাপা পড়ে যেত, যেরকমভাবে এতগুলো বছর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল 15 বছর ধরে। নন ফ্যাক্ট, এগুলোকে আমি বলবো, তুমি প্রশ্ন করলে পাবলিক এই কথাগুলো উত্তর দেবে। তোমার কি মনে হয় যে পাবলিক এত বোকা? হ্যাঁ, পাবলিক এত বোকা? শুধু ছাপ্পা ভোট পড়েছে? না, মানুষ ভোট দেয়নি। আমি বলছি না কারচুপি হয়তো ছিল না ইভিএম মেশিনে, আমি বলছি না এদিক ওদিক কিছু হয়নি, যে হয়তো হয়েছে, সবটা হয়েছে, সবটা হয়েছে। এটা তো হতে পারে না। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে চুচুড়ার মতন জায়গায়। এই যে তুমি বলছো কল্যাণ ব্যানার্জির কথা, তার নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে বারবার আমার কনস্টিটুয়েন্সি এসে এসে মাতব্বরি করেন কেন? কেন? কিসের জন্য আপনি করেন? আপনার নিজের কনস্টিটুয়েন্সিতে আপনি নিজের ছেলেকেও জেতাতে পারলেন না, এত বড় বড় কথা বলছেন। হুগলির ভূগোল নাকি আমি জানি না? হুগলির ভূগোল তো আপনি খুব ভালো করে জানেন দাদা। তাহলে আপনি আপনার ছেলেকে কেন জেতাতে পারলেন না উত্তরপাড়া থেকে? এত যখন আপনার ভূগোল মুখস্থ হুগলির, এত আপনি আটঘাট জানেন তৃণমূল কংগ্রেসের, আমি তো কিচ্ছু জানি না, আমি যাইও না, আমি একদম যাই না, মানুষ আমাকে দেখতেই পায় না হুগলিতে। 7টা কনস্টিটুয়েন্সিতে যদি যাও এবং ওখানকার যারা প্রকৃত অর্থে মানুষ আছেন তাদের কাছে কিছু জিজ্ঞেস করো, একটা লোকও বলবে না রচনা বন্দ্যোপাধ্যায় আসে না। আমি আমার সংসার, আমার ছেলে, আমার দিদি নাম্বার 1 সব করার পরেও যতটুকু সম্ভব আমি সব সময় আমি আমার কনস্টিটুয়েন্সিতে গেছি, মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি। সব থেকে বড় কথা যেটা হচ্ছে, যেটা আমি করতে চেয়েছিলাম সেটা আমার কাজ, আমি সেটা করতে পেরেছি, করছি। আমি 2 বছরে আমি চ্যালেঞ্জ করছি। কল্যাণ ব্যানার্জি বলেছেন কি কাজ করে দেখিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, আমি 2 বছরে যা কাজ করেছি, উনি যখন সাংসদ হয়েছিলেন উনি 2 বছরে কি কাজ করেছেন উনি বার করে এনে দেখাক আমাকে। আমি তো নতুন 2 বছরের সাংসদ, আমি কি কাজ করেছি আমি জানি। উনি কি কাজ করেছেন উনি 2 বছর আগে, 2 বছর যখন ওনার হয়েছিল উনি আমাকে এনে দেখাক, তাহলে আমি তখন তো লড়াইটা শুরু হবে না। কাজের ক্ষেত্রে লড়াই করো না, আমি মুখে নোংরা কথায় লড়াই করি না, আমি কাজের দিক দিয়ে করি। এবং রচনা বন্দ্যোপাধ্যায় উনি এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন, যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় তখন তৃণমূল ভালো ছিল, তখন তো রাস্তা দিয়ে যাওয়ার সময় কি ধোঁয়া কি ধোঁয়া, কি শিল্প কি শিল্প। তার যেই মুহূর্তে এদিক ওদিক হয়েছে তখন কি ভেবেছিলেন সব ক্ষমতার সঙ্গে সঙ্গে লগে লগে, ক্ষমতার লগে লগে, ক্ষমতার লগে লগে জীবন চলে যাবে। তো দোষ আমাদের দলের নেতৃত্বে এইসব এলিমেন্টকে এমপি ফেমপি করানোই উচিত হয়নি। আর যদি এই রচনা ব্যানার্জি এত বড় বড় কথা বলার থাকে, হয়েছিস তো বাবা তৃণমূলের দিদির দয়ায়, তো ইস্তফা দিয়ে এইসব বড় বড় কথাগুলো বলো না বাবা। মমতা ব্যানার্জির ক্যারিশমা নেই এ কথা যদিও বলতে পারে, ও রিজাইন দিয়ে দিক না, যে একটা আমপাতা জামপাতা নিয়ে দাঁড়া, কটা ভোট পায় দেখুক। সে দম নেই, সে দম থাকলে তাহলে মমতাদির পায়ের তলায় এসে টিকিট নিত না। 2 বছর আগে যখন আমি দলে এসছি, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে, আমি খুব ভালো ছিলাম গো। তৃণমূলে এত নোংরামি আছে, তাহলে তিনি তৃণমূল যোগ দিতেন না? উনি তো ফিটিং বোতলে দুধ খান, উনি কি করে জানবেন? কচি বাচ্চা, কিছুই বোঝে না, হ্যাঁ, সদ্যপোষ্য শিশু, তাই উনি বুঝতে পারেননি। উনি এখন একটু বড় হয়ে গেছেন, দিল্লির জল খেয়ে, তাই বুঝতে পারছেন। রচনা জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করে দিলে আপনি সিটটা পেতেন না। উনি তৃণমূলের প্রতীক ছাড়া আর মমতা ব্যানার্জির ছবি ছাড়া একটা ইলেকশন লড়ুক না, অসুবিধা কি আছে? উনি সেটা লড়ে, উনি নিজের সিরিয়াল ধরে রাখতে পারছেন না। আর উনি একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আমি এইসব বলতে খুব খারাপ লাগছে, এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো, পরিষ্কার গল্প। কারণ আজকে যেখানে মানুষ এতদিন বন্যায় রয়েছে, বলতে খুব খারাপ লাগলো, আমি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিনি এরকম এই 12 ভাতারি নায়িকাগুলোকে নিয়ে এত মাতামাতি। রচনা ব্যানার্জি বললেন যে কুইন্টাল কুইন্টাল জল, কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, তোমরা আর কাউকে পাও না, তোমরা আমাকেই দেখলে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনার কথা তো লোকে শুনছে, এই যে আরজি করে ঘটনার পর আপনার যে প্রতিবাদের ভাষা সেটা লোকের পছন্দ হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা,
দেখুন, রচনা ব্যানার্জি, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, এরা একটা সাংসদ হয়ে মানে দেখুন এরা যে কথাগুলো বলছে অর্ধশিক্ষিত। আমার মনে হয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর ওকে আবার প্রাইমারি স্কুলে পাঠানো উচিত, কারণ ও কোনটা কেজি, কোনটা কিউসেক, কোনটা লিটার, এগুলোর এখনও বোধজ্ঞান এখনও আসেনি। সুতরাং একটা পাবলিক তুমি ফিগার হয়ে, যেখানে তুমি একটা পাবলিক সার্ভেন্ট, এত বড় লোককে তুমি সবাইকে তুমি সার্ভিস করছো, সেখানে গিয়ে তুমি একটা আলপটকা মন্তব্য করে ফেলছো, এটা তো ঠিক নয়। আর হবে নাই কেন? দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলে 1500 কেজি ওজনের বাচ্চা, মানে এদের কোনো মাপ, মানে কি বলবো, মাপের কোনো পরিমাণ নেই। 1500 কেজি ওজনের বাচ্চা। তারপর কি আছে, মহাভারত রচনা করেছে কাজী নজরুল ইসলাম, উনিও তো উল্টো পাল্টা যা পারে বলে দেন, আর তেমনি রচনা ব্যানার্জিও শুরু করেছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, এগুলো শিক্ষার অভাব আর কিচ্ছু না। মানে এদের মানে কোনটা কুইন্টাল আর কোনটা কিউসেক ওনার এখনও সেই ধ্যানটাই নেই। এবং সেখানে দেখলাম যে যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন ওখানে বন্যা বিধ্বস্ত এলাকায়, রচনা ব্যানার্জিকে হঠাৎ দেখলাম যে একদিন চলে গেল এবং গিয়ে বন্যা পরিদর্শন করে একটা মানকচু নিয়ে এলো। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আমি এইসব বলতে খুব খারাপ লাগছে, এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। পরিষ্কার গল্প। কারণ আজকে যেখানে মানুষ এতদিন বন্যায় রয়েছে, বলতে খুব খারাপ লাগলো, আমি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখিনি এরকম এই 12 ভাতারি নায়িকাগুলোকে নিয়ে এত মাতামাতি। পরিষ্কার গল্প। এদের অফিসিয়ালি 3-4টে করে বিয়ে, করে বিয়ে করছে, এদেরকে সাংসদ পদে উনি আপগ্রেড করছেন। এটা কোন রাজ্যে হয়? ভারতপুরে যে ঘটনাটা ঘটেছে, যে মেয়েটা ধর্ষিত হয়েছে, সেই মেয়েটা কোনো কিছু পাইনি, মানে ন্যায় বিচার তো পাইনি, শুধু একজনকে এনকাউন্টার করা হয়েছে, তাও আদৌ আমরা জানি না যে এনকাউন্টারটা কি সঠিকভাবে করা হয়েছে কিনা, সেটা আমরা জানি না এখনো পর্যন্ত, ঠিক আছে। কিন্তু যে ছেলেটাকে গণধোলাই দেওয়া হয়েছে, মানে জনতলা যাকে উত্তম মাধ্যম কেলিয়ে মেরেছে, তাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, ভাবতে পেরেছেন? আর যে মেয়েটা ধর্ষণ হয়েছে সেই মেয়েটার বাড়ির লোক শুধু একটা লাশ পেয়েছে, তাছাড়া কিছু না। তাহলে বলছে মমতা আর আমাদের শুভেন্দু অধিকারীর মধ্যে পার্থক্যটা কোথায় হলো বলুন তো? মমতা যখন অভয়া ধর্ষণ হয়েছে তখন তার মাকে 10 লাখ টাকা দিতে চেয়েছিল, আর এখানে যে ধর্ষণ করেছে আমাদের সরকার, যাকে আমরা নিয়ে এসেছি, তিনি তাকে 25 লক্ষ টাকা দিচ্ছে। তাহলে দুজনেই মানে একই রকমই তো হয়ে গেল, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, তাই না? ঘুরিয়ে পেঁচিয়ে তো একই রকম হয়ে গেল। মানে আমরা কাকে নিয়ে এসেছি? হ্যাঁ, আমরা যাকে নিয়ে এসেছি, আমরা ন্যায় বিচার চেয়েছিলাম। ন্যায় বিচার এই যে ধর্ষণ করেছে তাকে 25 লক্ষ টাকা দেবো, আর যে ধর্ষিত হয়েছে তার বাড়িতে শুধু লাশটা যাবে, তাছাড়া কিছু না। মানে এগুলো কি দেখছি? আর একের পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে, আপনি কোথায়? আপনার বিচার কোথায়? একজন এনকাউন্টার করে হবে না, পুরোটা এনকাউন্টার করতে হবে। এনকাউন্টারটা যে হয়েছিল সঠিক বিচারটা করুন, যে হ্যাঁ সত্যি এনকাউন্টারটা কি আপনারা করেছেন নাকি কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য করেছিলেন, কোনটার জন্য করেছিলেন? প্রতিবাদ করছি বলে অনেকে আবার বলছে হ্যাঁ তোমরাই তো এনেছিলে বিজেপিকে, আমরা বিজেপিকে এনেছিলাম ভালোর জন্য, খারাপের জন্য না। কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায়, প্রতিবাদ যখন করতে নেমেছি প্রতিবাদ করবোই, সেটা যেই হোক না কেন। বুঝতে পেরেছেন? উত্তরটা দেবেন 25 লক্ষ টাকা কেন তাকে দেওয়া হয়েছে, আর ধর্ষিত যে হয়েছে তাকে কেনই তার বাড়িতে শুধু লাশটা গেছে, তাকে কিছু দেওয়া হয়নি। যে ধর্ষণ করলো সে গণপিটুনিতে তার খতম হয়ে গেল কিস্তা। তাহলে এবার আপনারা বলুন যে গণপিটুনিতে তার কিস্তা খতম হয়ে গেল, তার বাড়িতে চাকরি পেল, তার বাড়িতে টাকা পেল, তাহলে আপনাদের কি ফায়দা হলো বলুন না? আপনাদের কি ফায়দা হলো? কিচ্ছু হলো না তো। আপনারা শুধু আন্দোলন করলেন আর কি করলেন, ওই মিছিলে বেরোলেন, দিয়ে আপনাদেরকে জেলে ভরছে। তার মানে বুঝতে পারছেন তো, পাল্টানো দরকার। আপনারা বুঝতে পারেননি না? পাল্টানো দরকার। যেটা আর্জি করা হয়েছিল, তিলকে তাল বানানো, তো সেইটার জন্য এটা একটু পাল্টানো দরকার। ব্যাপারটা বুঝুন। আর্জি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন ছিল তখন এতটা উদ্ধত দেখাতে পেরেছেন? মানে ডিম মারা, ডিম চোরাই করা, এগুলো করতে পেরেছেন? করতে পেরেছেন। তখন কোনো ব্যাপার ছিল না, তখন হচ্ছে মারামারি, দাঙ্গা এবং হচ্ছে পদত্যাগ চাই, কি দফা 1 দাবি 1, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, এরকম করে স্লোগান চালাতে পেরেছেন। এখন সেটা পারছেন? পাল্টানো দরকার। একটু বুঝতে হবে, বুঝলেন? একটু বুঝতে হবে যে দেখুন, তখনকার ধর্ষিতার মাকে মমতা বন্দ্যোপাধ্যায় অফার করেছিলেন, সেই অফারটা অ্যাকসেপ্ট করেনি। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারছেন তো, পাল্টানো দরকার। হ্যাঁ, এইগুলো বুঝতে হবে। দেখুন, এতদিনে আপনাদের বুঝে যাওয়ার কথা, কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না?
এইগুলো আন্দোলন করলে হবে না, বুঝতে পারলেন? আন্দোলন করলে হবে না। এই সিনেমা দেখেন তো নাকি? হ্যাঁ, ওই ভোজপুরি সিনেমাগুলোতে দেখেন তো? সরি না, ভোজপুরি নয়, ওই তামিলনাড়ু না কি একটা বই, মানে সিনেমাগুলো দেখেন তো? খুব মানে খাতারনাক, কিন্তু তারা কিন্তু বিশাল শিক্ষিত, ঠিক আছে? তো তাই জন্য কিন্তু তাদের দিমাগটা কিন্তু ভালো চলে। আমরা যেগুলো দেখি বাংলা মুভিতে, ওইগুলো সবই ডুপ্লিকেট, তো সব ওই তামিলনাড়ু মুভিতে হয়। বিশাল শিক্ষিত, তো তাই ওখানকার যে কি এসছে একটা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু খুব ভালো কাজ করছেন, তো ওই সিনেমা দেখছে, বুঝতে পারলেন? হ্যাঁ, ওই সিনেমা দেখে দেখে সমস্ত কিছু চলছে। দেখুন একটা কথা বলি, যেখানে ধর্ষকদেরকে মালা পরিয়ে সিট দেওয়া হয়, সেখানে ভাবতে পারছেন যে ধর্ষকদেরকে আপনাদের মানে কথা অনুযায়ী তাদেরকে জেলে ভরবে? কখনো না, কখনো না। দেখুন একটা জিনিস, লজিক বুঝতে হবে, কখনোই এই কাজটা করতে পারে না তারা, তাহলে তো নামটা বদনাম হয়ে যাবে। তাদের দলে একটা ওয়াশিং মেশিন আছে, যেখানে চোর ছ্যাচোর গুন্ডা, হ্যাঁ মাফিয়া যারা আছে, তারা কিন্তু ওই ওয়াশিং মেশিনে ঢুকলেই তাদের ক্লিন করে পরিষ্কার করে নতুন করে একটা দল গঠন করে দেওয়া হয়, যেমনটা 42টা দল এখন আপাতত মানে ক্লিন হচ্ছে। তো এইগুলো বুঝতে হবে। তো বুঝতেই পারছেন, কিন্তু ওই যে খেলাপতি না কি বলছে, নামটা ভুল বলতে পারি, সরি, কিন্তু হচ্ছে খুব ভালো কাজ করছে, খুবই ভালো কাজ করছে। সেখানকার প্রশাসনদেরকে বলে দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে কোনো মেয়ে যদি একা বাড়িতে ফেরে, তাদেরকে রীতিমতো গাইড করে নিয়ে গিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা না বললেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যার কারণে এই যে গুন্ডাগার্দি গুলো করা, এইগুলো কম ছিল, ঠিক আছে? এটা কিন্তু বলতেই হবে। আর দেখেছেন কতটা শিক্ষিত, যার কারণে বলেছে যে মেয়েদেরকে যদি টিউশন করে বাড়িতে ফিরে, তাদেরকে কিন্তু রীতিমতো জায়গা মতো পৌঁছে দিতে হবে, মানে বাড়ির পর্যন্ত পৌঁছে দিতে হবে। কেন, অনেক তো রাক্ষস আছে, তাই না? রাস্তাঘাটে কুত্তা রাক্ষস সেই বসে থাকে মানে ফাঁদ পেতে, তো তাদের হাত থেকে বাঁচানোর জন্য এইরকম একটা উদ্যোগ নিয়েছেন, সত্যি স্যালুট জানাই। বলতেই হবে, ওনার বুদ্ধি আছে। তো সবাই কি সমান হয় নাকি? পাল্টানো দরকার। সবকিছু উল্টো পাল্টা হচ্ছে তো, তাহলে কি পরিবর্তন কেমন লাগছে? আরো ভালো লাগবে, চিন্তা করবেন না, পাল্টানো দরকার। নিজেদের বুদ্ধিগুলোকে পাল্টান, তো পাল্টান। হ্যাঁ, আন্দোলন করুন, বসে বসে আন্দোলন করুন, ইট ছোড়া খান, ডিম ছোড়া খান, হ্যাঁ এগুলো খাবেন। হ্যাঁ, পাল্টানো দরকার। দেখেছেন ওই যে যেটা হলো বারুইপুরের ঘটনাতে, দেখছেন এই যে ডিজে বাজিয়ে, হ্যাঁ মারচোর মারচোর গানে রীতিমতো ডান্স করছে, এগুলো পাল্টানো দরকার। দেখেছেন এককালে এরাই প্রতিবাদ করছিল আরজিকরের টাইমে, আরজিকরের টাইমে এরা কিন্তু প্রতিবাদে নেমেছিল, আর এখন সেটা কি করছে, তার অপোজিট করছে, মানে প্রতিবাদটা এখন হয়ে গেছে ডান্সে পরিণত, বুঝতে পারলেন? পাল্টানো দরকার দিমাগ। একটু মাইন্ড গেম খেলুন তো আপনারা মাইন্ড গেম খেলুন, না হলে টিকতে পারবেন না। পাল্টানো দরকার। কি পরিবর্তন ভালো লাগছে তো? এটাই হচ্ছে মেন কথা, বুঝতে পারলেন? আপনারা বুঝতে পারছেন না তো যে কি করণীয় আর কি করণীয়। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন নওশাদ সিদ্দিকী কীভাবে আসলে তসলিমা নাসরিনের বিরোধিতা করেছেন, সেটি আপনাদেরকে দেখিয়েছি। দর্শক, এইভাবে যদি তসলিমা নাসরিন মুসলিমদের বদনাম করার জন্য, মুসলিমদের দোষগুলি তুলে ধরার জন্য যদি শুভেন্দু অধিকারী এনে থাকেন, আর শুভেন্দু অধিকারী যদি মনে করেন তিনি সেটা সফল হবেন, তাহলে শুভেন্দু অধিকারী চরম ভুল জগতে রয়েছে। দর্শক।
আসলে এমনটি ভাবাই শুভেন্দু অধিকারীর আসলে উচিত না, কারণ শুভেন্দু অধিকারী মনে করতেছে হয়তো বা তসলিমা নাসরিন যদি আসে তাহলে আমার কাজ করতে, আমার কাজ মুসলিমদেরকে হেয় করে রাখতে, মুসলিমদেরকে দাবিয়ে রাখতে আসলে আমার অনেক উপকার হবে, সেরকমটা যদি শুভেন্দু অধিকারী ভেবে থাকে তাহলে অনেক ভুল করতেছে। এখানে বলা হচ্ছে 2007 সালে বুদ্ধদেবের আমলে কলকাতা থেকে বিতাড়িত হন তসলিমা নাসরিন। মানে উনি বাংলাদেশ থেকে প্রথমে বিতাড়িত হয়, ওনার বাড়ি তো মূলত বাংলাদেশের ময়মনসিংহে। তো সেখান থেকে বিতাড়িত হয়েই কিন্তু ভারতে যান এবং ভারতে যাওয়ার পর সেখানেও আশ্রয় পাননি, বুদ্ধদেবের আমলে তাকে কলকাতা ছাড়া করা হয়। এবার 20 বছর পরে শুভেন্দু অধিকারী তাকে আপন করে নিছেন, তাকে একদম আপন করে নিচ্ছেন মুসলিমদেরকে ছোট করে রাখার জন্য। তো এইসব রাজনীতি মানুষ বোঝে, রাজনীতির ভিতরে ধর্ম ঢুকিয়ে ফেলেন শুভেন্দু অধিকারী। উনি আগে বলতেন যে উনি ধর্মভিত্তিক রাজনীতি করেন না, কিন্তু উনি মূলত আসলে সব থেকে বেশি ধর্মভিত্তিক রাজনীতি করে। দর্শক জবলার বলবেন কমেন্ট বক্সে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন এখনই একটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনার মতামত, যে মতামত মাথার ভিতরে ঘুরতেছে ভিডিও দেখার পরে, সেই মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন।